আমি রিমি। বয়স এই তো 22। আমাদের বাড়িটা যেমন, আমরাও তেমন, অল্প জায়গায় একসাথে গা ঘেঁষে থাকা, তবু ভেতরে অনেক ফাঁকা জায়গা রেখে দেওয়া সম্পর্কের মানুষ। আমাদের বাড়িতে থাকি আমি, বাবা মা, আর পাশের ঘরের বাসিন্দা আমার চাচা চাচি। চাচা আমার বাবার ছোট ভাই। চাকরি করেন ব্যাংকে। নিয়মের বাইরে কিছু তিনি বোঝেন না, না জীবনে না সংসারে। আর চাচি, ওনাকে নিয়ে বলতে গেলে আমার শব্দ কম পড়ে যায়। ওনার মুখে কখনো কোনো শব্দ বেশি শুনিনি, কিন্তু চোখে চোখে অনেক কথা লুকিয়ে থাকে। অনেক না বলা কথা। আমরা সবাই একসাথে থাকি ঠিকই, কিন্তু প্রত্যেকেই যেন এক একটা আলাদা পৃথিবী। বাবা সকালে অফিস যান, ফিরে টিভি দেখেন। মা রান্নাঘরে ব্যস্ত। আমি পড়া নিয়ে, আর চাচা চাচি, ওদের মাঝখানে কেমন একটা দূরত্ব, যেটা কেউ কখনো স্পষ্ট করে বলে না। না বলেই বোধহয় সবাই বুঝে গেছে। সেই রাতে প্রথম বাড়ি নিস্তব্ধ হয়ে গেছে। আমি বিছানায় শুয়েছিলাম, জানালাটা আধা খোলা। হালকা শীতের হাওয়া বইছিল। আমি ঘুমাতে পারছিলাম না। হঠাৎ একটা শব্দ। না, শব্দ না, কান্না। চোখ বন্ধ করে শুনতে চেষ্টা করলাম। হ্যাঁ, এক নারীর কান্না। খুব নিচু স্বরে, যেন চেপে রাখা। যেন কেউ চায় না কেউ শুনুক, তবুও শব্দ বেরিয়ে আসছে। আমি ধীরে বিছানা থেকে উঠলাম। দরজার কাছে এসে কান পেতে শুনি সেই কান্না। পাশের ঘর থেকে। চাচা চাচির ঘর। আমি থমকে যাই। চাচি কাঁদছেন। কেন? একটু পরে সব থেমে গেল। মনে হলো আমি ভুল শুনেছি। ঘুমিয়ে পড়ার চেষ্টা করলাম, কিন্তু মনোযোগ আর অন্যদিকে ফিরল না। সকালবেলা চাচিকে দেখি রান্নাঘরে। চুলে খোপা, কপালে ছোট্ট টিপ, মুখে হাসি। কিছু হয়নি এমন ভান। আমি সাহস করে কিছু বললাম না। শুধু লক্ষ্য করছিলাম। এরপর আবার 1 রাত, 2 রাত, 3 রাত, টানা 5 দিন। প্রতিবার ঠিক একই সময়, রাত 12টা থেকে 12:30। চাচির কান্না যেন একটা অভ্যাসে পরিণত হয়েছে। আর আমারও শোনা, অনুভব করা, কিন্তু কিছু না বলা। একদিন সকালে মা বললেন, তোর চাচি আজকাল খুব চুপচাপ, খেয়াল করেছিস? আমি হঠাৎ চমকে উঠলাম। মাও টের পেয়েছেন? হ্যাঁ। মানে একটু ক্লান্ত হয়তো, বললাম নিজেকে সামলে। কিন্তু আমি জানতাম ক্লান্তি না, কিছু একটা আছে। চাচির চোখে লুকানো ক্লান্তি নয়, কান্নার ছাপ। ঠোঁটের কোণে না বলা দুঃখ। চাচার সঙ্গে কথা বলেন খুব কম, শুধু প্রয়োজনটুকু। যেন দুজন দুজনার ছায়া মাত্র, পাশাপাশি থেকে কোনো গল্পহীন সংসার বয়ে নিয়ে চলেছেন। আরেক রাতে কান্নার মাঝখানে একটা ফিসফিস শব্দ শুনলাম। ভালোবাসা বলে কিছু নেই। চাচির গলা, যেন নিজের মনেই বলছেন। আমার বুক ধক করে উঠল। ভালোবাসা নেই? এত বছর সংসার করে এমন একটা কথা। কি এমন হলো? আর তখন থেকেই আমি ঠিক করলাম, এই কান্নার মানে আমি খুঁজব। আমি জানি না গল্পটা আমাকে কোথায় নিয়ে যাবে, কিন্তু আমি এখন থামতে পারব না। আমি বলবে এই গল্প, আমার দেখা, আমার অনুভব করা এক চুপচাপ কান্নার রাতের গল্প। একটা পরিবারের ভেতরের ফাটল, যা শুধু নিস্তব্ধতা আর কান্নায় ধরা পড়ে। তখন থেকে আমার রাতগুলো বদলে গেছে। আগে রাত মানেই ছিল নীরবতা, ঘুম, স্বপ্ন। এখন রাত মানেই কান্না। চেপে রাখা কান্না। কারো বুক ফাটে না, মুখ ফোটে না, সেই কান্না। চাচি কাঁদেন। আমি শুনি। শুধু আমি না, আমি নিশ্চিত দেয়ালও শোনে। কিন্তু কেউ কিছু বলে না। আমার মাথায় শুধু ঘুরতে থাকে, চাচি কেন কাঁদেন? চাচা কি কিছু বলেন? নাকি বলেন না বলেই তো চাচি এমন করে নিজের ভিতরটাকে ভেঙে ফেলছেন? রাতের সেই কান্নার পরে পরের দিন সকালে আমি চাচিকে দেখি সেই আগের মতো। হাঁটছেন, ভাত রাঁধছেন, আমার জন্য লুচি ভাজছেন, চোখে মুখে কোনো দুঃখ নেই। তবে কেমন যেন একটা নিঃশেষ ভাব। চাচার সঙ্গে তার কথাবার্তা এখন আরও কম। মানে না থাকার মতোই। একদিন সন্ধ্যায় আমি বারান্দায় বসে বই পড়ছি, হঠাৎ দেখলাম চাচি বারান্দার এক কোণে দাঁড়িয়ে আছেন। তাকিয়ে আছেন দূরের আকাশের দিকে। চোখে একরাশ শূন্যতা। আমি ভাবলাম জিজ্ঞেস করি, চাচি আপনি কিছু বলতে চান? কিন্তু বলা হলো না। কারণ তখনই চাচা ফিরে এলেন অফিস থেকে। দরজায় পা রাখতেই চাচির চোখের দিকটা আমি দেখলাম, এক মুহূর্তে বদলে গেল। সেই শূন্যতা যেন এক গ্লাস ঠান্ডা জলের মতো জমে গেল মুখে। তবে সবচেয়ে আশ্চর্য বিষয় হল, চাচি চলে গেলেন আর চাচা দাঁড়িয়ে রইলেন।
এক দৃষ্টিতে চাচির চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে কি যেন একটা বোঝা গেল না, কিন্তু অনুভব করা গেল। সেদিন রাতে আমি ঠিক করলাম আমি দেখব। আমি চুপচাপ উঠে গিয়ে দরজার পাশে দাঁড়িয়ে থাকলাম। দরজা পুরোপুরি লাগানো না, একটু ফাঁক ছিল। চাচা চাচির ঘর সোজা সামনে। আলো জ্বলে। আমি দেখছিলাম না, শুনছিলাম। আবার কান্না, কিন্তু এবার ভিন্ন রকমের। যেন একটু জোরে, একটু হাহাকার মেশানো। এবং এবার আমি শুনতে পেলাম চাচির গলা, তুমি কখনো আমার কথা ভাবো না, একটাও কথা বলো না, একবারও জিজ্ঞেস করো না আমি কেমন আছি। তুমি কিভাবে সবকিছু ভুলে যাও বলো তো? আমাকে কি একটুও ভালোবাসো না? আমি একদম জমে গেলাম। তারপর চাচার গলা শোনা গেল, খুব নিচু, খুব কঠিন কণ্ঠে, ফিরিয়ে দিতে পারি তুমি বলো? তুমি যদি চাও আজকেই আমি সব শেষ করে দিই। চাচির কান্না থেমে গেল। সুনসান। আমি দাঁড়িয়ে আছি, কিন্তু বুক ধকধক করছে। আমি তখনও জানি না সব শেষ করে দিই এই কথাটার মানে কি, কিন্তু একটা কথা বুঝে গেছি, এই ঘরের দেয়ালে যা আছে তা শুধু কান্না না, তার চেয়েও অনেক বেশি। এই ঘরে একটা অতীত লুকিয়ে আছে। আমি ভাবছিলাম হয়তো কেউ হারিয়ে গেছে, কেউ চলে গেছে, কিংবা কেউ ভুলে গেছে। আর আমি এখন গল্পের মাঝখানে দাঁড়িয়ে আছি। শুধু এক প্রশ্ন মাথায়, চাচি কেন কাঁদেন? এক সপ্তাহ পেরিয়ে গেল চাচি চলে যাওয়ার পর। আমার মনে হয়েছিল বাড়িতে একটা শূন্যতা, একটা অস্বস্তি বাসা বেঁধে গেছে। চাচা তো চুপ, আর আমি নিজেও কিছু বুঝে উঠতে পারছিলাম না। ঠিক কি ঘটেছিল, কেন ঘটেছিল, সে নিয়ে ভাবতে ভাবতে একদিন মা বললেন, চাচি আর চাচা এই বাড়িতে একসাথে থাকবেন না। চাচি চলে যাবেন। সবকিছু মিটে যাবে। আমি কিছু বললাম না, কিছু বলতে পারলাম না। আমার চোখের সামনে অনেক প্রশ্ন, কিন্তু সব কিছুতেই মিতবেই চুপ। একদিন সকালে মা এসে বললেন, চাচা আবার বিয়ে করবেন। দ্বিতীয়বার। বাড়িতে নতুন বউ আসবে কি, এটা শুনে আমি চমকে গেলাম। চাচা দ্বিতীয় বিয়ে করবেন? আমি বুঝতে পারছিলাম না কেন। চাচা তো আগে থেকেই এত নিঃশব্দ, আরও একটি বউয়ের দরকার কি? যাই হোক, কিছুদিন পর একদিন বাড়িতে চাচা নতুন বউ নিয়ে আসলেন। এবার চাচি, নতুন চাচি। এই চাচিও প্রথমটায় সবার মতো হাসি মুখে আমাদের সঙ্গে পরিচিত হলেন। তার নাম সুমি। শখসুযোগেও অন্যরা যেমন মিষ্টি হাসি দিয়ে মেলামেশা করেন, সুমিও সেভাবেই আচরণ করলেন। তবে প্রথম থেকেই তার চোখে কিছু একটা ছিল, একটা কিছু বলা না বলা ছিল, যা আমি ঠিক বুঝতে পারছিলাম না। চাচার দ্বিতীয় বিয়ে নিয়ে একটা অদ্ভুত চাপ যেন সবাই মাথায় চাপিয়ে চলছিল। বাড়ির সবাই শান্ত ছিল, তবে কিছুটা ভার ছিল মেজাজে। তারপর সেই রাতটা এল। আমার রাতে ঘুম আসছিল না। জানালাটা খুলেছিল, একটু ঠান্ডা বাতাস ভিতরে ঢুকছিল। আমি বিছানায় শুয়েছিলাম, হঠাৎ আবার সেই পুরনো কান্নার শব্দ। এবার চাচি, নতুন চাচি, সুমি। একটু থেমে আবার শুরু হলো, এটা কি আবার কাকতালীয়? কেন কেন তিনি কাঁদছেন? আমি তাড়াতাড়ি উঠে দরজার দিকে এগিয়ে গেলাম। মাটির দেয়াল দিয়ে চুপিসারে দরজার ফাঁক দিয়ে শুনছিলাম। সুমির কান্নার শব্দ স্পষ্ট হয়ে উঠল, এটা তো আগের মতোই। চুপচাপ, চাপা গলায়। কিন্তু কিছু শব্দ শোনা যাচ্ছিল, আমি আর পারব না। আমি যদি একবারও সত্যটা জানতাম। আমি স্তম্ভিত হয়ে গেলাম। সত্যটা জানতাম, কি বলতে চাচ্ছেন তিনি? এই কান্নার পেছনে কি কারণ আছে? বাকি রাতটা আমার ঘুম এল না। মনে হচ্ছিল যেন কোনো গা রহস্য আমাদের ঘরটিকে ঘিরে রেখেছে। আমি সুমির কথা ভাবছিলাম, আর ভাবছিলাম আগের চাচিও ঠিক এমনই কান্না করতেন কিনা। পরদিন সকালে আমি কিছু সাহস করে চাচি সুমিকে ডাকলাম। চাচি, আপনি কি ঠিক আছেন? সুমি হঠাৎ তাকালেন, একটা অদ্ভুত হাসি দিলেন। হ্যাঁ, সব ঠিক আছে। কিন্তু তখনই আমি লক্ষ্য করলাম তার চোখের কোণে কিছু অবশিষ্ট ছিল, এক ধরনের তিক্ততা, কষ্ট, এবং কিছু না বলা কথা। আপনি কিছু বলতে চান? এটা জানতে আমি ভেবেছিলাম সুমি কিছু বলবে না, কিন্তু মৃদু হেসে বললেন, না রিমি, কিছু না। তুমি ভাবো না। এরপরই তিনি চলে গেলেন। কিন্তু আমি বুঝতে পারছিলাম এটা শেষ কথা নয়। সুমিও সেই কান্নার অন্ধকারে ঢেকে আছেন, যেটি এখনো পরিষ্কার হয়নি। তবে কি আছে? কেন এই কান্না? আরও বড় রহস্য অপেক্ষা করছে নাকি? এবার আমি জানি। এই কান্নার ইতিহাসের মধ্যে কিছু আছে, এটা অনেক গভীর, অনেক পুরনো কিছু। আর আমি সেই ইতিহাস জানার জন্য আরও গভীরে যাব। আমি জানি এই বাড়ির দেয়ালে, এই মানুষগুলোর ভিতরে আরও কিছু লুকিয়ে আছে, যা শুধু কান্নার শব্দ দিয়ে বোঝা যায় না। আমি ভাবছিলাম সেই রাতে আমি কি শুনেছিলাম,
চাচি সুমির কান্নার মধ্যে ছিল এক অদ্ভুত তিক্ততা, আর তার সঙ্গে একটা দুঃখের মিশ্রণ। তবে পরদিন সুমি যেন আগের মতোই সব কিছুতে হাসছিলেন, সবার সঙ্গে ঠিক যেমন আগের দিন আচরণ করছিলেন, কিন্তু আমি জানি কিছু একটা ঘটেছে। কিছু একটা ঠিক থাকছে না। তিনি এই বাড়ির পরিবেশে মানিয়ে নিতে পারছেন না। তবুও কোনো পরিবর্তন, কোনো কথা সরাসরি ছিল না। তবে সেই রাতের পর তার মধ্যে একটা আলাদা গুমোট ভাব ফুটে উঠেছিল। চাচা অফিসে চলে যাওয়ার পর সুমি আমাকে ডেকে বললেন, রিমি, একটু বসো। আমার মন একটু শঙ্কিত হয়ে গেল। কি বলবেন তিনি? আমি কাছে গিয়ে বললাম, হ্যাঁ চাচি, কিছু বলবেন? চাচি কিছুক্ষণ চুপ করে থেকে গা গলায় বললেন, আমি আর থাকতে পারব না এখানে। আমি চমকে গেলাম। কেন চাচি? কি হয়েছে? তবে সুমি কিছুটা কাঁপানো গলায় বললেন, আমি আর চাচাকে সহ্য করতে পারব না। এত কিছু সহ্য করেছি, কিন্তু আমার মানসিকতা ধীরে ধীরে ভেঙে পড়ছে। তার আচরণ, তার নির্লিপ্ততা, সবকিছু। আমি চুপচাপ থাকতে পারি না। আমি যদি থাকতে থাকি, তাহলে আমি নিজেকে হারিয়ে ফেলব। কথাগুলো আমার মনের মধ্যে একরাশ প্রশ্ন তৈরি করল। কিন্তু চাচা তো আপনার স্বামী। আপনি কি তার সঙ্গে কথা বলেননি? কথা বলেছি। তবে সে কান্নার প্রতিটা মুহূর্ত শুধু বাড়িয়ে দেয়। আর তুমি জানো রিমি, তিনি আমাকে একটুও ভালোবাসেন না। আর ওষুধ খেয়ে তখনই আমি জানলাম। সুমি শুধু কান্না বা দুঃখের কথা বলছেন না, তার মধ্যে অনেক কিছু লুকানো ছিল। চাচার অবজ্ঞা, চুপচাপ থাকা, কোনো অনুভূতি না থাকা, এগুলো মনের মধ্যে চাপ হয়ে গেছে। সুমি নিজেকে হারিয়ে ফেলছেন। তাহলে আপনি কি করবেন? আমি মনে মনে চিন্তা করছিলাম, কিন্তু সুমি খুব শান্তভাবে বললেন, আমি চলে যাব। এই বাড়ি ছেড়ে চলে যাব। আর কোনোদিন ফিরব না গিয়ে। তখনই আমার মনে হলো এটাই শেষ। চাচি চলে যাবেন, এটা যেন ঠিক এমন কোনো এক মুহূর্ত যেখানে কেউ আর কিছুই করতে পারে না। সুমি চোখে জল রেখে বললেন, আমি এখন সিদ্ধান্ত নিয়েছি। আমি নিজেকে ভালোবাসতে চাই। আমি আর ওর মধ্যে আটকে থাকতে পারব না। সুতরাং আমি চলে যাব। এরপর সুমি চলে গেলেন তার ঘরে। আমি দাঁড়িয়ে থাকলাম, কিছুই বুঝতে পারছিলাম না। মনটা ভীষণ ভারী হয়ে গিয়েছিল। একদিকে ছিল সেই চাচি, যিনি এতদিন আমাদের সাথে থেকেও কান্নায় গা ভাসিয়েছেন। আর অন্যদিকে সেই মানুষটা, যিনি এবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে তার সুখের জন্য তিনি এই ঘর ছেড়ে যাবেন। আমি জানি না সুমি কিভাবে তার এই কঠিন সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তবে একটা ব্যাপার পরিষ্কার, চাচা নিজের আচরণের জন্য এমন একটা সীমা অতিক্রম করেছেন, যেখানে সুমি নিজেকে আর সঙ্গ দেওয়ার শক্তি পাননি। ওই রাতে সুমি ঘুমাতে যাননি। আমি জানি কষ্টটা তার ভেতর খুব গভীরে ঢুকেছে। তিনি নিজে থেকে নিজের একান্ত সিদ্ধান্ত নিয়েছেন। এটাই ছিল তার নিজেকে খুঁজে পাওয়ার একমাত্র উপায়। এবং আমি জানি এটা খুব বড় একটা সিদ্ধান্ত ছিল। একটি সিদ্ধান্ত যা চাচা বা আমাদের কেউ বুঝতে পারবে না। চাচি সুমি চলে যাওয়ার পর বাড়ির পরিবেশ পুরোপুরি বদলে গেল। সেই অস্বস্তি, সেই গুমোট, সবকিছু যেন সবার মাঝে ছিল। চাচা আগের মতোই কিছুটা চুপচাপ। তবে তার মধ্যে একটা অন্যরকম চাপ ছিল। সুমি চলে যাওয়ার পর চাচা যেন খুঁজে পাচ্ছিলেন না নিজেকে। মা একদিন আমাকে বললেন, চাচা আবার মেয়ে খুঁজছে। আমি শুনে অবাক হলাম। কেন? চাচি তো আর নেই। মা বললেন, হ্যাঁ, আর কি? সে তো একদম শূন্য হয়ে গেছে। মানুষজন তাকে মেয়ে দিতে চায় না, কারণ সবাই তাকে ভয় পাচ্ছে। চাচার যে কি কষ্ট, সেটা আমি ঠিক বুঝতে পারছিলাম না। তবে তার আচরণ এবং সিদ্ধান্ত দেখে মনে হচ্ছিল চাচা এই শূন্যতাকে পূর্ণ করতে চান। কিন্তু সুমি চলে যাওয়ার পর চাচা কেবল একটা নতুন জীবন খুঁজে যাচ্ছিলেন, আর যাদের কাছে যায় তারা কেউ তার জন্য মেয়ে দিতে চাইছিল না। চাচা সেই সময় এক ধরনের মানসিক অস্থিরতায় ডুবে গিয়েছিলেন। বাড়িতে অনেকেই বলেছিল, চাচা তো কেবল বিয়ে করতে চান, কিন্তু একটা দায়িত্ব নেওয়ার মতো মানসিকতা নেই। আসলেই চাচার মধ্যে একটা গভীর শূন্যতা ছিল, তবে তিনি জানতেন না কিভাবে সেটা পূর্ণ করবেন, কিভাবে একটা সম্পর্ক তৈরি করবেন। সুমি চলে যাওয়ার পর তার অবস্থা এমন হয়ে উঠল যে তিনি জানতেন না জীবনটা কোথায় নিয়ে যাবে। তবে একদিন আমি বাড়ির বারান্দায় দাঁড়িয়েছিলাম, হঠাৎ চাচা পাশ দিয়ে হাঁটছেন। আমি সেদিকে তাকিয়ে ভাবলাম, চাচার সেই অভ্যন্তরীণ অস্থিরতা কিভাবে প্রকাশ পাচ্ছে। একটা দিন সন্ধ্যায় চাচা এসে মার কাছে বললেন, দিদিমা, আমি এবার আবার বিয়ে করব। মা একটু বিরক্ত হয়ে বললেন, তুমি তো সুমিকে হারালেই শান্ত ছিলে, এখন আবার কেন? তোমার কি কিছু শেখা হয়নি? চাচা মাথা নিচু করে বললেন, তোমরা সবাই তো বলেছিলে বিয়ে ছাড়া কিছু হবে না। এখন তো মনে হয় একটা নতুন শুরু চাই। মা রেগে গিয়ে বললেন, তুমি যদি আবার এমন কিছু করো, তাহলে আর কিছু ভালো কিছু হবে না।
আমি বললাম, তুমি কি জানো চাচি সুমি কি কষ্ট পেয়েছিল? চাচা কিছু না বলে চলে গেলেন। তবে আমি জানি চাচা কি ভাবছেন। তিনি শূন্যতাকে পূর্ণ করতে চাইছেন, তবে সে কষ্ট তার কাছে অজ্ঞাত। একটা সময়ের পর চাচা পরিচিতদের কাছে নতুন মেয়ে খোঁজ শুরু করলেন। কিন্তু আশ্চর্যজনকভাবে কেউ তাকে কোনো মেয়ের জন্য রাজি হচ্ছিল না। তারা বলছিলেন, তুমি তো আগেও সুমিকে ঠিকমতো খেয়াল রাখনি, এই বয়সে তোমার আবার মেয়ে চাই কেন? এরপর চাচা দুঃখিত হয়ে বললেন, অথচ আমি তো শুধু একা থাকতে পারছি না। আমার জীবনটা এত নিঃসঙ্গ হয়ে গেছে। আবার যদি কেউ পাশে থাকে তাহলে হয়তো কিছুটা শান্তি পাব। কিন্তু কেউ তার কথা শুনতে রাজি হচ্ছিল না। চাচা একসময় আরও হতাশ হয়ে পড়লেন। তার মানে কি তিনি এই সংসারে আর কিছু পাবেন না? সবাই তাকে অবজ্ঞা করতে থাকল। তবে চাচার এই মানসিক অবস্থা পুরোপুরি পরিবর্তন হয়ে উঠছিল। এটাই সেই সময় যখন চাচার সেই নিঃসঙ্গতা, যেটা তিনি প্রথমে বুঝতে পারেননি, ধীরে ধীরে প্রকাশ পাচ্ছিল। আর নতুন মেয়ের খোঁজে তার এই শূন্যতা পূর্ণ করার চেষ্টাও ক্রমশ ভুল পথে চলে যাচ্ছিল। তবে তখনই একদিন চাচা এসে বললেন, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আর কাউকে বিয়ে করব না। আমি এখন এই একাকিত্বের সঙ্গেই বাঁচব। এটা শুনে আমি চমকে গেলাম। চাচা, যে এতদিন কেবল নতুন জীবন খুঁজে চলেছিলেন, সে আবার এভাবে ভাবতে শুরু করেছেন। এটি চাচার ভেতরের এক ধরনের পরিবর্তন, যেন তিনি নিজের শূন্যতাকে মেনে নিতে শিখছেন। তবে আমার মনে হয় চাচা আসলে একটা গভীর অভ্যন্তরীণ দ্বন্দ্বে ছিলেন। প্রথমে তিনি চেয়েছিলেন আরেকটি সম্পর্ক তাকে নতুন করে জীবন দেবে। কিন্তু শীঘ্রই বুঝতে পারলেন, তার জীবনে কোনো সম্পর্ক নতুন কিছু দিতে পারবে না, যতক্ষণ না তিনি নিজের অভ্যন্তরীণ কষ্টকে গ্রহণ করেন। এবং সে মুহূর্তে চাচা বুঝে গিয়েছিলেন, প্রত্যেকটা সম্পর্কের মধ্যে একটা ভঙ্গুরতা থাকে, এবং যদি তা অন্যের উপর চাপানো হয়, তবে সেটা শুধুমাত্র আরও বড় ক্ষতির কারণ হবে। চাচার নতুন জীবন শুরু করার সিদ্ধান্তের পর বাড়ির পরিবেশ কিছুটা শান্ত ছিল। চাচা তার সিদ্ধান্তে স্থির ছিলেন, তিনি আর বিয়ে করবেন না। কিন্তু এই সিদ্ধান্তের পরও আমাদের মধ্যে কিছু অস্বস্তি ছিল। চাচা এখনও নিঃসঙ্গ, এখনও শূন্যতায় ডুবে আছেন, তবে কেউই তার সাহায্যে এগিয়ে আসছে না। সেই সময় মা এসে এক অদ্ভুত কথা বললেন। একদিন বিকেলে আমি ঘরের কোণে বসেছিলাম, মা এসে হঠাৎ আমার দিকে তাকিয়ে বললেন, রিমি, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি অবাক হয়ে মাকে দেখলাম। কি সিদ্ধান্ত মা? চাচার সঙ্গে তোমার বিয়ে দেবঘু। আমি যেন আমার স্থান থেকে উঠে না দাঁড়াতে পারলাম। মনের মধ্যে প্রশ্নের ঢেউ শুরু হয়ে গেল। কি বলছেন আপনি? মা আমার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বললেন, হ্যাঁ, ঠিকই শুনেছ। আমি মনে করি এই পারিবারিক পরিস্থিতির মধ্যেই তুমি ও চাচা একসাথে জীবন কাটাতে পারো। আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। আমার মনে নানা প্রশ্ন এবং চিন্তা একসাথে ভিড় করল। এটা কেন? মা, আপনি কি ভাবছেন? মা এক গভীর নিঃশ্বাস নিলেন। রিমি, তুমি তো জানো চাচার কি অবস্থা। সে একদিকে শূন্যতা নিয়ে বেঁচে আছে, আর অন্যদিকে আমাদের মধ্যে কেউ তাকে বুঝে ওঠার মতো অবস্থায় নেই। আমি যদি তোমাদের একে অপরকে সাহায্য করতে দিই, তবে কিছুটা শান্তি আসতে পারে। এটা কিভাবে সম্ভব? আমার ভেতরে দ্বন্দ্ব তৈরি হচ্ছিল, একদিকে চাচার শূন্যতা, অন্যদিকে আমি নিজে। আমি কিভাবে তাকে সাহায্য করতে পারব? কিভাবে নিজের জীবনটা এত তাড়াতাড়ি বদলে ফেলব? মা আরও কিছু বললেন, এটা অবশ্যই তোমার সম্মতিতে হবে, তবে আমি বিশ্বাস করি চাচা তোমাকে ভালোবাসবে। সে তোমাকে একমাত্র উপায় হিসেবে দেখতে পাবে। তার সাথে সম্পর্কটা যদি তুমি মেনে নাও, তাহলে আমরা পারিবারিকভাবে একসাথে থাকব। কেউ তোমাদের বিরোধিতা করবে না কি? তবে আমি কিছু বলতে পারলাম না। মনের মধ্যে এত কিছু মিলেমিশে যাচ্ছিল। আমি কি সত্যিই এমন একটা সিদ্ধান্ত নিতে পারব? চাচার কাছে যাব কি? আমার চাচা, যাকে আমি চাচা হিসেবেই জানতাম, তাকে অন্যভাবে দেখব? মা এক মুহূর্তের জন্য থেমে গিয়েছিলেন, তারপর বললেন, তোমার সিদ্ধান্তটাই আমি সম্মান করব রিমি। কিন্তু তুমি যদি চাও, আমি সব কিছুর জন্য প্রস্তুত। এবং তার পরের মুহূর্তেই আমি জানলাম যে মা তার সর্বস্ব দিয়ে এই সিদ্ধান্ত নিতে প্রস্তুত। কিন্তু আমি কি সিদ্ধান্ত নেব? আমি কি চাচাকে নিজের জীবনসঙ্গী হিসেবে দেখতে পারব? এত অদ্ভুত পরিস্থিতি, এটা কিভাবে সম্ভব? এটা যেন এক গভীর মানসিক চাপ হয়ে দাঁড়িয়েছিল। চাচার প্রতি কোনো অনুভূতি ছিল না, কিন্তু সে তো পারিবারিক চাপের মধ্যে আটকে আছে। আমার জন্যও সব কিছু জটিল হয়ে উঠছিল। আমি কিভাবে বুঝব কি করতে হবে? এই মুহূর্তে সবকিছু এলোমেলো হয়ে গেছে। পরদিন চাচা চাচির সিদ্ধান্ত নিয়ে একবার আমাকে ডাকলেন। রিমি, তুমি কি সিদ্ধান্ত নেবে? আমি আর তো কিছু চাই না, আমি শুধু তোমার পাশে থাকতে চাই। তবে আমি জানি তুমি কি ভাবছো। আমি চুপচাপ ছিলাম, মাথা নিচু করে বললাম, চাচা, আমি এখনো কিছু বুঝতে পারছি না।
মা অনেক কিছু বলছেন, কিন্তু আমি কিভাবে এরকম সিদ্ধান্ত নেব? চাচা আমার দিকে তাকিয়ে বললেন, আমি জানি তুমি কিছুতেই চাপ অনুভব করো। তবে আমার শূন্যতা আর একাকিত্ব আমাকে পেয়ে বসেছে। আমি এবার ভেবেছিলাম, এই গল্পটা কোন দিকে নিয়ে যাবে? আমি কিভাবে চাচাকে সাহায্য করব, যাকে আমি শুধুমাত্র চাচা হিসেবে জানি? এবং ওই দিন আমি সিদ্ধান্ত নিলাম, আরও কিছু সময় চাচার সঙ্গে কথা বলবো। অন্তত একবার সোজাসুজি কথা বলে দেখি তার কাছে কোনো প্রশ্ন রয়েছে। সত্যি বলতে আমি তখন কিছুই বুঝতে পারছিলাম না। আমার জীবনের এক ভীষণ কঠিন সময়ের মধ্যে আমি আছি। মা যখন সেই সিদ্ধান্ত নিলেন, আমি তখন কিছুই বললাম না। আমি চুপচাপ সবকিছু মেনে নিলাম। সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না, কিন্তু মা যখন বললেন, তুমি চাচাকে ভালোবাসবে আর তাকে সাহায্য করবে কি, তখন আমি বিশ্বাস করলাম যে মা ঠিকই বলছেন। হয়তো এই সময়টা আমাকে নিজেকে পরীক্ষায় ফেলতে হবে। হয়তো আমি কিছু ভালো বুঝতে পারব। একটা মাস পর চাচার সঙ্গে আমার বিয়ে হয়ে গেল। বিয়ের দিন পুরো বাড়ি এক অদ্ভুত চুপচাপ অবস্থায় ছিল। সবাই চাইছিল না, তারপরও আমাদের সবার মধ্যে একটা নতুন শুরুর অনুভূতি ছিল। তবে আমি জানি, আমার এই সিদ্ধান্তের পর আমার এবং চাচার জীবন একদম পাল্টে যাবে। চাচা সেই দিনও কেমন অদ্ভুতভাবে গম্ভীর ছিলেন। তার মুখে কোনো উচ্ছ্বাস ছিল না, কিন্তু তারপরও তাকে দেখছিলাম, সে আমাকে স্বাভাবিকভাবে সমর্থন করছে। ঠিক যেন কোনো অদৃশ্য বোঝাপড়া তৈরি হচ্ছিল আমাদের মধ্যে। চাচা এবং আমি এখন এক নতুন জীবন শুরু করেছি। প্রথম দিকে অবশ্যই একাকিত্ব অনুভূত হচ্ছিল। আমি জানি আমরা দুজনেই একটা অদ্ভুত পরিস্থিতিতে আছি, কিন্তু সময় তো এমন, সবকিছুই মানিয়ে নিতে হয়। তবে সময়ের সাথে সাথে আমি জানলাম চাচা আসলে এক অসাধারণ মানুষ। শুরুতে আমি ভেবেছিলাম সে তো শুধু একজন পরিপক্ব ব্যক্তি যে আমাকে শুধু সহ্য করছে। কিন্তু আসলে চাচা একদম আলাদা মানুষ। এত শান্ত, এত পরিপূর্ণ। তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জন্মাল আমার মধ্যে। যে কেউ যদি তাকে একটু মন দিয়ে দেখত, বুঝতে পারত তিনি কতটা ভালো একজন মানুষ। এটা যখন প্রথম উপলব্ধি করলাম, আমি মনে মনে আফসোস করলাম, কেন এতদিন আমি চাচাকে এভাবে দেখিনি? কেন এতদিন আমি তার সত্যিকারের চরিত্রকে অনুভব করতে পারিনি? আসলে চাচার জন্য চাচি সুমি চলে যাওয়ার পর কিছুটা অপ্রতিরোধ্য একাকিত্ব তৈরি হয়েছিল, যার কারণে চাচা অন্যদের কাছে শরণাপন্ন হয়ে গিয়েছিলেন। কিন্তু চাচা কখনো কাউকে বলত না তার মনের অবস্থা কি। সে নিজের কষ্টের কথা কাউকে বলত না। এখন চাচার পাশে এসে বসে আমি বুঝতে পারলাম, তার ভালোবাসা নিঃস্বার্থ, তার শ্রদ্ধা অকৃত্রিম। সে কখনো নিজের কষ্টের কথা বলেনি। কখনো তার চোখে স্বার্থের কোনো ঝলক দেখিনি। সে শুধু নিজেকে বিলিয়ে দিত আর অপেক্ষা করত তার জীবনের ছোট্ট শান্তির জন্য। কিন্তু তাও আমরা তাকে বুঝতে পারিনি। সুমি চলে যাওয়ার পর সে তার দুঃখকষ্ট নিজে মেনে নিতে শিখেছিল, একে একে সবকিছু মেনে নিতে শুরু করেছিল। সেই সব দিন যখন সে চুপচাপ বসে থাকত, তখনই সে আসলে এই বিশাল মানসিক লড়াই চালাচ্ছিল। চাচা আমাদের সবার প্রতি এতটা শ্রদ্ধাশীল, এতটা ভালো মানুষ, যে তাকে দেখতে গিয়ে আমরা অনেকেই তাকে মূল্যায়ন করতে ভুলে গিয়েছিলাম। কিন্তু এখন যখন আমি চাচার সঙ্গে সময় কাটাচ্ছি, যখন আমি তার অনুভূতিগুলো বুঝতে পারছি, তখন মনে হয় এতদিন চাচাকে বুঝে ওঠা হয়নি। কয়েকদিন পর এক রাতে আমি চাচাকে একান্তে বললাম, চাচা, আমি বুঝেছি আপনি আসলে খুব ভালো মানুষ। সুমি কেন আপনাকে ছেড়ে চলে গিয়েছিলেন সেটা আমি এখন বুঝতে পারি। চাচা কিছুটা চুপচাপ হয়ে এক পলক তাকালেন। তারপর বললেন, রিমি, তুমি যখন সত্যিকারের হৃদয় দিয়ে কিছু বুঝতে পারো, তখন সবকিছু সহজ হয়ে যায়। আমি কখনো কাউকে দুঃখ দিতে চাইনি, কিন্তু জীবন তো এমন, কারো কাছে কিছু পাওয়ার চেয়ে নিজের কিছু দেয়া অনেক বড়। তারপর তিনি একটু থামলেন, আবার বললেন, তবে আমি কখনো কাউকে বাধ্য করিনি। সুমি এবং আমি অনেক ভালো সময় কাটিয়েছিলাম, কিন্তু কিছু ক্ষেত্রে জীবন আমাদের পথ আলাদা করে দেয়। আর তাতে ভালোবাসার কোনো ভুল নেই। আমি জানি সুমি আমাকে ছেড়ে গিয়ে নিজের জীবন খুঁজে পেয়েছে। কি চাচার কথা শুনে আমার ভেতর আরেকটা নতুন অনুভূতি জেগে উঠল। কিছুই আর অজানা থাকল না। চাচা যতটা ভালো মানুষ, তার থেকেও বড় কথা, সে নিজের জীবন নিজের শর্তে বাঁচতে শিখেছিল। সে কেবল শূন্যতা ও একাকিত্ব কাটিয়ে আবার জীবনে নতুন কিছু খুঁজে বের করতে চেয়েছিল। এখন আমি জানি চাচা আসলে কেবল ভালোবাসার জন্য কিছু চেয়েছিলেন। কিন্তু কেউ তার ভেতরকার কষ্ট বুঝতে পারেনি। তারপর থেকে চাচার সঙ্গে আমার সম্পর্ক আরও মধুর হয়ে উঠল। আমি জানি চাচা আর আমি একে অপরকে ভালোভাবে বুঝতে পারছি। আমাদের সম্পর্ক একটা নতুন দিক নিতে শুরু করেছে। এটা শুধু পারিবারিক সম্পর্ক ছিল না, এটি এখন হয়ে উঠেছে দুটি মানুষের একে অপরকে শ্রদ্ধা করার, একে অপরকে বোঝার সম্পর্ক।
তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এইরকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পারেন।